এই জঙ্গিবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে, মানে জঙ্গিবাদের বিরুদ্ধে যে শক্তিটি লড়াই করে বিশ্বে, তারা কিন্তু বাংলাদেশ ইস্যুতে একজোট হওয়া শুরু করেছে। তার মানে এই জঙ্গি সরকারের বিরুদ্ধে আস্তে আস্তে সমস্ত শক্তি পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে এবং এদের সামনে ভয়াবহ এক পরিণতি অপেক্ষা করছে। আমি তো বলছি যে ভারতের তিন দিকে, কিন্তু কি বাংলাদেশের তিন দিকে ভারত, একদিকে ছোট্ট একটু মায়ানমার, বাকিটা বঙ্গোপসাগর। এবার কোথায় যাবেন সোনার চান্দা, কোথায় যাবে আপনার জাতীয় ভাতিজারা, কোথায় যাবে এই ব্রিটিশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন মেজর জেনারেল, ঊর্ধ্বতন কর্মকর্তারা, কোথায় যাবেন ইনুসের এই সভাসদরা? পালানো শুরু হয়েছে। আপনি যেটা বলেছেন সেটা আমাদের কাছেও আছে ইনফরমেশন, আমরা জানি অনেকে পালিয়েছে, অনেকে পালানোর প্রস্তুতি নিচ্ছে, অনেকে ঘর বাড়ি রেডি করছে, জানলা দরজা মুছছে, হ্যাঁ, ঝাড়ু পোছা হচ্ছে, বাংলাদেশ থেকে কি কি নিয়ে যাবে সেসবেরও চক্রান্ত হচ্ছে। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এদের আর কোনো মুক্তির পথ নেই। এবার বঙ্গবন্ধু কন্যা মানে ৭১-এর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা হিসেবে উনি বলেছিলেন যে তোমরা আমাকে বঙ্গবন্ধু বলো, তোমরা আমাকে জাতির পিতা বলো, তোমরা আমাকে মুজিব ভাই বলো, এখানেই তো আমার সমস্যা, না হলে আমি লাল ঘোড়া দাবিয়ে দিতে পারতাম। এটা কিন্তু বঙ্গবন্ধুর কথা। তো উনি কিন্তু তখন বিচারের মধ্যে ঢোকেননি, সাধারণ ক্ষমা করেছিলেন অনেককে। আর এদিকে ধরুন এই যে বঙ্গবন্ধু কন্যা 2096-এ ক্ষমতায় এসেও কিন্তু বাংলাদেশের মানুষের উপরে যারা তার দীর্ঘ 21 বছর শোষণ নিপীড়ন করেছে তাদের বিরুদ্ধে উনি অনৈতিকভাবে, বেআইনিভাবে কোনো মানে ইনিশিয়েটিভ নেননি। 2001 সালে বাংলাদেশে ওনার সরকার পতনের পর ভয়াবহ পরিণতি হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে। আমরা পূর্ণিমা রানী শীলের কথা জানি, একটা 13 বছরের বালিকা, তার উপরে কি নৃশংসতা হয়েছে। এরকম অনেক পূর্ণিমা রানীর গল্প আমরা জানি না। ভোলার একটা গ্রাম ধরে সংখ্যালঘুদের উপর নিপীড়ন চলেছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা বঙ্গবন্ধু কন্যা 2009 সালে ক্ষমতা দায়িত্ব গ্রহণ করে উনি বলেছিলেন যে দেশ আমার, আমি এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, পিছিয়ে নিতে চাই না। উনি কারো উপর কিন্তু প্রতিহিংসা দেখাননি। আইনের মানে আইনি প্রক্রিয়ায় যা হবার হয়েছে, কিন্তু এবার যে নৃশংসতা, যে গণহত্যার ৭১-এর চেয়েও ভয়াবহ কায়দায় গণহত্যা আমরা কিন্তু এবার দেখেছি ফরিদ ভাই, আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর। তো এরপরে নিয়মিত চলছে এবং মানে প্রত্যক্ষ ভাবে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে। আপনাকে একটু ইন্টারাপ্ট করে, একজন দর্শক জানতে চেয়েছেন, কমেন্টে লিখেছেন, তিনি এটা আমাদের বলতে, যেহেতু দর্শকদের জন্য আমরা কথা বলি, তাই না, আমরা বসে আলোচনা করি, দর্শক চেয়েছি। একজন দর্শক প্রশ্ন করেছেন, যদি এটা আমাদের আলোচনার বাইরের বিষয়, তবুও যেহেতু বারবার অনুরোধ করতেছেন, এই যে বিএনপি যে বেশ কিছু, আমি সংখ্যাটা উল্লেখ করেছেন 69, আমি জানি না কত এই মুহূর্তে, বেশ কিছু আমরা দেখলাম যে তিনি এই তারেক রহমান তার নাকি বা বিএনপি তাদের নমিনেশন ঘোষণা করেছে, তাদের প্রার্থী ঘোষণা করেছে 232 সংসদীয় আসনে। যাই, তাহলে প্রিয় দর্শক আপনার কথা আমরা বলেছি। আচ্ছা, এই যে আসন ঘোষণা করলো, তো বিএনপি যখন আওয়ামী লীগ কাউকে নিষিদ্ধ করেনি, সেই নির্বাচনই প্রশ্নবিদ্ধ করতেছে তারা, বরং আওয়ামী লীগ ডেকেছিল আপনারা আসেন নির্বাচন করেন। দেখুন, এরা তো আওয়ামী লীগ নিষিদ্ধ করে, নৌকা নিষিদ্ধ করে ইলেকশন, এটা কি বৈধতা পাবে? আপনার কি মনে হয়? দেখেন ফরিদ ভাই, আমি যদি নির্বাচন প্রসঙ্গে আসি তাহলে আমাকে 2009 সাল থেকেই আসতে হবে। 2008 সালে 30শে ডিসেম্বর সম্ভবত ইলেকশনটি হয়েছিল। সেই ইলেকশনে কিন্তু সর্বদলীয় একটি ইলেকশন হয়েছিল, একটি ওই যে সেটাও একটি অন্তর্বর্তীকালীন সরকারই বলা যায়, সেই সরকারের অধীনে। এরপর 2013 সালের ইলেকশনে বিএনপি মারপিট করে জামাতের সঙ্গ দিয়ে বিএনপি সেই নির্বাচন বর্জন করেছে শেষ সময়ে। 2018 সালের ইলেকশনে বিএনপি অংশগ্রহণ করেছিল। দুপুর 12টার সময় পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিলেন যে তারা এই নির্বাচনে নেই। হ্যাঁ, এখন আপনি বিয়ের আসরে যে বলছেন যে আপনি বিয়ে করবেন না, এটা তো ভাই খুব অন্যায়। তো এরপরে 2024 সালের ইলেকশনে তারা পার্টিসিপেট করে নাই। কেন করে নাই? তত্ত্বাবধায়ক সরকারে। আওয়ামী লীগের বক্তব্য কি ছিল? যে তত্ত্বাবধায়ক সরকার যদি আনতে হয় তার জন্য একটা পার্লামেন্ট দরকার, আপনারা ইলেকশনে আসুন, আমরা পার্লামেন্ট গঠন করি, সেখানে আলোচনা করে আমরা আইন করে তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনবো। এটা আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল। তো কিন্তু সেখানে কিন্তু তারা আসেনি। তাহলে আপনি ইলেকশনে না আসার দায় কি আওয়ামী লীগের? না,
এই দায় তো আওয়ামী লীগের না। হ্যাঁ, এখন বিষয় হলো যে পৃথিবীর সমস্ত বড় বড় রাষ্ট্রগুলো ইতিমধ্যেই তাদের স্টেটমেন্ট দিয়ে দিয়েছে ইলেকশনের ব্যাপারে, ইনক্লুডিং প্রতিবেশী দেশ ভারত। তারা তো আরো স্পষ্ট করে বলেছে বাংলাদেশে সর্বদলের গ্রহণযোগ্য নির্বাচন না হলে সেই নির্বাচনে গ্রহণযোগ্যতা কেউ দেবে না। তো সর্বদল গ্রহণযোগ্য নির্বাচন হতে হলে তো অবশ্যই আওয়ামী লীগকে নিয়ে সেই নির্বাচনটা করতে হবে। সুতরাং তারেক রহমান যেটা শুরু করেছেন এটা মূলত আমরা তো জানি 2006-7 সালে তিনি 3 দফা ইলেকশনে নির্বাচনে মনোনয়ন দিয়েছিলেন এবং সেই নমিনেশন 2018 সালে তিনি 2 দফায় নমিনেশন দিয়েছেন। এটা বিএনপির লোকজন প্রমাণ করতে পারে বা চ্যালেঞ্জ করতে পারে, আমাকে আমি চ্যালেঞ্জ দিতে রাজি আছি। তো উনি এখন তো ওনার কোনো কাজকর্ম নেই, 17 বছর উনি বেকার মানুষ। এটা বেকার মানুষের তো ভাই সংসার চালাতে হবে, আপনারা সবকিছুতে হাত দিলে তো হবে না, সবকিছুতে হাত দিলে তো হবে না। সে লন্ডনে আছে, তার তো সংসার চালাতে হবে, পয়সা কড়ি লাগবে না। মানে যেখানে বিয়ের বডি সিলেকশন হয়নি আপনি সেখানে কাজী রেখে বসে আছেন, এর চেয়ে ফাজলামি তো আর হতে পারে না। নির্বাচন কবে সেটা এখনো ডিসাইড হয়নি, নির্বাচন আদৌ হবে কিনা সেটাও এখন ডিসাইড হয়নি, আপনি প্রার্থী ঘোষণা করে বসে থাকবেন। মাঠে কোনো ইয়ে নেই। তাদের যে সমমনা রাজনৈতিক দল বন্ধুরা তারাই বলতেছে নির্বাচনের পরিবেশ নেই, আর আপনি নির্বাচনের একটা ডেট মানে তালিকা ধরায় বসে রাখলেন। মানে এই যে 232 জনের মালটাল দেওয়া হয়ে গেলে আবার দ্বিতীয় দফা আবার 232 জন দেওয়া হবে। নির্বাচন গ্রহণযোগ্যতা আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এবং আমি বিশ্বাস করি না বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া এই ইউনূসের সরকার নির্বাচন করতে পারবে। রাইট। এখন এই যে আমাদের দেশে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি জানেন, অর্থনীতির পরিস্থিতি, আপনি যেহেতু একজন আপনি সাংবাদিক এবং বিশ্লেষক, অবশ্যই আপনি বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের যে রিজার্ভ, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা এগুলো বিষয়ে আপনি জানেন যে কি অবস্থা হচ্ছে এই মুহূর্তে। যদি আমরা দেখলাম একটা প্রতিবেদনে যে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে 1.5 কোটি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগবে বা পড়তে পারে, সেই সাথে দেখলাম যে বাংলাদেশের অর্থনীতি অলরেডি বিপজ্জনক অবস্থানে আছে। এরা তো আশা করতেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আপনি যদিও বলেছেন যে আদৌ নির্বাচন হবে কিনা, এখন আপনার কাছে আমার প্রশ্ন 2টা। যদি নির্বাচন হয় তাহলে ফলাফল কি হবে, আর যদি নির্বাচন না হয় তাহলে কি করতে পারে, এটা যদি আপনি আমাদের 3-4 মিনিটের মধ্যে যদি কিছু বলতেন, তারপর আমরা প্রশ্নের পর্বে যাব। দর্শকদের অনেক দেখেন ফরিদ ভাই, নির্বাচন তো হবে না সেটা আমি বললামই। যদি নির্বাচন হয় সেই প্রসঙ্গ যদি আপনি যদির কথা বলেন, বাংলাদেশের এটা তো নভেম্বর মাস শুরু হয়ে গেছে, জানুয়ারি মানে ডিসেম্বর জানুয়ারি আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশের ছোটখাটো একটা দুর্ভিক্ষ হবে, মানুষ না খেয়ে মরবে। আপনি যে অর্থনীতির কথা বললেন না, এরা অর্থনীতি এত ভয়াবহ খারাপ অবস্থায় আছে যেটা মানে পাবলিক করছে না এরা। এখন আমরা তো দেশের অর্থনীতি আমরা তো জানার সুযোগ নেই, কোন ব্যাংকের কি অবস্থা, রিজার্ভের কি অবস্থা, তারা যেটা বলছে সেটাই শুনছি। এটা তো ওপেন করছে না, যেমন শেখ হাসিনা সরকারের আমলে এটা কিন্তু ওপেন করা হতো, যে কেউ জানতে পারতো বাংলাদেশের রিজার্ভ কত ঢুকছে আজকে, কালকে কত গেছে, সব কিন্তু জানানো হতো বা জানার সুযোগ ছিল। এটা এই সরকার সেটা ব্লক করে দিয়েছে। কিসের অজুহাতে? যে তারা নাকি তদন্ত করছে বাংলাদেশ থেকে কত টাকা পাচার হয়েছে, এই জন্য সাধারণের জানার সুযোগ নেই। আসলে কিছুই না, সাধারণকে দেশের অর্থনীতির কথা তারা জানতে দিতে চায় না, কারণ অর্থনীতি এখন জিরো হয়ে গেছে। কিছু মানুষের কাছে টাকা আছে। গতকালকেই বিজিএম এর প্রেসিডেন্ট বলেছে যে 335টা গত 6 মাসে 335টা গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, 335টা। বিকেএমইর সভাপতি বলেছেন যে ওই মানে একটু ভালো বাংলায় বলেছেন, কথাটা দাঁড়ায় এইভাবে যে প্রধান উপদেষ্টার এই যে ডাস্টবিন, সে গাঁজাখড়ি গল্প বলে, মানে এই টাইপেরই বলেছেন। কোন বাংলাদেশের ব্যবসায়ী, এই ব্যবসায়ীগুলো তো আওয়ামী লীগের আমলের সুবিধাবাদী না হলে প্রেসিডেন্ট থাকতো না, তারা তো তাদের বানানো প্রেসিডেন্ট, তারাই বলবে। আপনি ঢাকার শহরে একটা রিক্সাওয়ালার কাছে জিজ্ঞেস করেন, একটা মানে যে মুটে দেয় বা দিনমজুরির কাজ করে, বা একটা ছোট দোকানদার, চার দোকানদারের কাছে জিজ্ঞেস করেন বাংলাদেশের অর্থনীতির অবস্থা কি। বাংলাদেশ ব্যাংকে অর্থনীতির খোঁজ নিয়ে সুযোগ নেই, বা ওই ইন্টারন্যাশনাল কি বলে যে মানদণ্ড দেখে আমার বাংলাদেশের অর্থনীতি চলে না ফরিদ ভাই। আমার বাংলাদেশের কৃষকের কাছে, শ্রমিকের কাছে, আমার বাংলাদেশের অর্থনীতি চলে মজুরের কাছে, ওই রিক্সাওয়ালার কাছে। সেখানে আপনাকে অর্থনীতির খোঁজ নিতে যেতে হবে।
আপনি প্রচুর রিলস দেখেন ফেসবুকে, যেখানে বলছে যে ভাই আগে এক বেলা রিক্সা চালায়া 3 বেলা খাইতাম, আর এখন 3 বেলা রিক্সা চালায় 1 বেলার খাবার জুটতে হচ্ছে। প্রচুর দেখেন যে মানুষগুলো এগুলো বলছে তাদের কাছে হলো মেইন অর্থনীতিটা। যারা ওই বড় বড় ব্যবসায়ী তাদের অর্থনীতিতে কিছু যায় আসে না, ওদের হাজার হাজার কোটি টাকা আছে, ওদের চালের কোনো সমস্যা নাই, ডালের সমস্যা নেই, ওরা 3 বেলা মাংস দিয়ে ভাত খেতে পারে। কিন্তু আমার শ্রমিক, আমার রিক্সাওয়ালা, আমার মুদি দোকানি, এদের কাছে হচ্ছে অর্থনীতি। সেই অর্থনীতিটা যদি সচল না থাকে তাহলে বাংলাদেশের অর্থনীতি জিরো। যে অর্থনীতিটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার 15 বছরে ঠিক রেখেছিলেন। একটা মাছ কিনতে, আজকে একটা মাছ কিনতে পারে না একটা রিক্সাওয়ালা, সে মাসে একবার মাংস তো দূরের কথা, 3 মাসে একবার জুটতে পারছে না, চাল জুটতে পারছে না, সবজি দিয়ে ভাত খেতে পারছে না, ডাল জুটতে পারছে না, সে আপনার মাছ খাবে কি করে? তো এখানে যারা অর্থনীতির গল্প ভাবছেন, এটা জাস্ট একটা, এই যে বাচ্চা আপনার ভাতিজা উপদেষ্টা আছে না একটা আসিফ মাহমুদ, আজকে একটা পরিষদ শ্রীলঙ্কা, নেপাল, অমক তমক সমক। আরে বেটা, আমরা তো শ্রীলঙ্কা না, আমরা তো ভারতের অর্থনীতির সাথে শেখ হাসিনা আমাদেরকে ইয়ে করিয়েছে, কি বলে, প্রতিদ্বন্দ্বিতা করাইছে। আমাদেরকে সিঙ্গাপুরের অর্থনীতি সম্পর্কে শেখ হাসিনা প্রতিদ্বন্দ্বিতা করাইছে, আমাদেরকে মালয়েশিয়ার অর্থনীতি নিয়ে শেখ হাসিনা খেলেছে। তুই সেখানে আমাদেরকে শ্রীলঙ্কার অর্থনীতি দেখালে তো হবে না, নেপালের অর্থনীতি দেখালে তো হবে না। তো সুতরাং এরা একটা প্রোপাগান্ডা সরকার, একটা সার্কাস সরকার, এটা সার্কাস করে যাচ্ছে। অর্থনীতি এমন ভয়াবহ, যেটা আপনার প্রশ্ন, সেই প্রশ্নের মূল উত্তর হচ্ছে যে দেশে নির্বাচন তো হবে না, যদি হয় তার আগে না হওয়ার আরেকটা কারণ সংযুক্ত হবে, সেটা হলো মানুষ পড়ে যাবে চরম ক্রাইসিসে, বাংলাদেশে ব্যাপক দুর্ভিক্ষ চলবে, ব্যাপক দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। আমরা চাই না তা ঘটুক, যে আমরা চাই না তা ঘটুক না। দুর্ভিক্ষ লাগে তো চাল থাকলেও পাবে না, কারণ হচ্ছে চাল আসবে কোত্থেকে? আপনার দুবাই তো আর চাল আমদানি করে না, ইন্ডিয়া থেকে দুবাই নেবে, ওখান থেকে দেবে। তো এখন এই যে আমরা ওই যে আমজনতা দল, যেটার নাম আসল নাম ছিল গণরিয়া পরিষদ বলতে পারতাম আমরা, সেটা যে আম তারেক বলে খ্যাত, তিনি একটা অভিযোগ করেছেন যে আজকে আসিফ ও নাহিদ, মানে যে আমার 2 জাতীয় ভাতিজা আসিফ ও নাহিদ, আজকের আসিফ ও নাহিদ তাদের মেজ ভাড়া এক সময় আমরা দিয়েছি। আবারও বলি, শব্দটা বাংলাদেশ টাইমসে এসেছে, এটা আমরা কেউ বলিনি, আপনার বয়ান না, আমার বয়ান না, আরপি স্টেশনে বয়ান না, এই বাংলাদেশ টাইমসে নিউজে এসেছে, আজকের আসিফ ও নাহিদ তাদের মেজ ভাড়া এক সময় আমরা দিয়েছি, বলেছেন তারেক রহমান। মানে কোন তারেক রহমান? এটা হচ্ছে ওই আমজনতা পার্টির তারেক রহমান, যাকে কেউ আম তারেক বলে। এই ব্যাপারে যদি কিছু বলেন, যাদের মেজ ভাড়া দিল তারা এখন 150 গাড়ি নিয়ে এলাকায় যায়, আর শুধুমাত্র দুর্নীতির কথা শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধেই ছিল, তখন অনেকে সরব দেখলাম, এখন তো বুদ্ধিজীবীরা এগুলো কথা বলেন। জি, একটু প্লিজ যদি ভুলে না যান ফরিদ ভাই, আপনি যদি ভুলে না যান, আপনার এই ভাতিজা উপদেষ্টা আসিফের যে এপিএস ছিল মোয়াজ্জেম হোসেন, তার বিরুদ্ধে 400 কোটি টাকার দুর্নীতির একটি অভিযোগ উঠেছে। তো সেই দুর্নীতির তদন্ত কি হয়েছে? তার বিরুদ্ধে কি দুদক কোনো অ্যাকশন নিয়েছে? মানে একজন এপিএস, সে আবার মজার ব্যাপার হচ্ছে, সে আমি যে এলাকায় জন্ম নিয়েছি সেই এলাকায় তার জন্মস্থান, তার ব্যাপারে তুমি জানি। সে ভাত পায় না একটা পরিবারের ছেলে, তো সে এখন হচ্ছে মন্ত্রীর এপিএস হওয়ার পরে তার টাটফাট দেখে এলাকার মানুষই পাগল হয়ে গেছে, যে কোথা থেকে আবার এলো। সে ফুটবল খেলা উদ্বোধন করে, সে রাস্তার ভিতে কাটছে, সে মসজিদের ইমামের জায়গায় বসে সে ওয়াজ করছে। মানে এটা মানে কি বলবে, সে ভীষণ সার্কাস। তো এই সার্কাসের ছেলে 400 কোটি টাকা দুর্নীতি করলো। এই অভিযোগ তো আমাদের না, এই অভিযোগ ওই সুলকান নাইন সায়েররাই করেছে। সেই তদন্তটা কিন্তু ফরিদ ভাই হয়নি। তো এই যে যারা আজকে দেখেন একটা ছেলে রাস্তায় হাঁটতে যেয়ে পড়ে যেত, নাহিদ ইসলাম আপনার জাতীয় প্রধান ভাতিজা, এই প্রধান ভাতিজা রাস্তায় হাঁটতে গেলে পড়ে যেত, তার পেট দেখলে আপনি কি মনে হবে আপনার জানেন? যে ডেলিভারি হয়েছে। না, আমি বলি তো যে আমি মাঝে মাঝে কমেন্টস করি, ভাতিজা চর্বি কমাও, পেট কমাও, মাঝে মাঝে লিখি। খিলগাঁয়ের যে এলাকাটাতে তার বাসা, ওই গুরানের দিকে, সেখানে আমার একজন পরিচিত লোক থাকে। তো এই উপদেষ্টা হওয়ার আগে তার বাবা তো একটা স্কুলের মাস্টার, যে দোকানে চা খেত, এই দোকানদার নাকি 816 টাকা পেত, বুঝতে পেরেছেন? তো যার বাবা চায়ের দোকানে 816 টাকা বাকি খেত, সেই ছেলে এখন গাড়িতে যে গাড়িটাতে চড়ে, সেই গাড়িটার দাম কত জানেন?
না জানি না, বলেন প্লিজ বলেন। সেই গাড়িটার দাম 80 লাখ টাকা, একটা কালো রঙের গাড়িতে চড়ে। এরপরে দেখেন ক্ষমতার বরকত, হ্যাঁ বিরাট ব্যাপার। হ্যাঁ, তো এই বরকত তো তাদের আছেই। এবং আপনি দেখেন যে প্রত্যেকটা, আমি নানা জায়গায় দেখি, আমার পরিচিত, আমার সঙ্গে 2-4 জন ফেসবুকেও এই ইয়া আছে, কি বলে, এই আপনার জাতীয় ভাতি যারা আছে, কোনো কারণে ছিল, আগে থেকে আছে, তো তাদের আগের লাইফ স্টাইল আর এখন লাইফ স্টাইল আমি মেলানোর চেষ্টা করি, এই জন্য তাদেরকে আমি আনফ্রেন্ড করি না। হ্যাঁ, ইভেন আমি অনেককে ফলো করি উল্টো, যে আমার তাদের লাইফ স্টাইল মিলানো দরকার। তো তারা যে জায়গায় পৌঁছে গেছে, আপনি 100 বছর বিজনেস করেও সেটা পারবেন না। জাতীয় ভাতি যারা বাংলাদেশের একটা শীর্ষ স্থানীয় গ্রুপ অফ কোম্পানি, নাম বল, কোম্পানি থেকে 1500 কোটি টাকা নিয়েছে, মানে 1500 কোটি টাকা রাজনৈতিক। সেই কোম্পানিটাকে বলা হয় আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষর। সেই কোম্পানিতে এদের এই সরকারের আমলে একটা মামলা হচ্ছে না। এই ভাতিদারা একজন উপদেষ্টা নিয়োগ দিয়েছে, দুষ্ট লোকেরা বলে সেই, আমরা বলি না, দুষ্ট লোকেরা বলে সেই প্রতিষ্ঠানের নাম বসুন্ধরা গ্রুপ, দুষ্ট লোকেরা বলে। শোনেন, এরপরে হলো একজন উপদেষ্টা নিয়োগ হয়েছে, যিনি বাণিজ্য উপদেষ্টা, কি ধারে কয়েকটা এবং তার বিমানেরও চেয়ারম্যান হতে হয়েছে। সে 400 কোটি টাকা দিয়েছে এই ভাতিজাদের, আপনার ভাতিজাদের। তা আপনি ম্যাচ ভাড়া, তারেক বলেছে যে ম্যাচ ভাড়া দিতে পারেনি, তাদের কাছে শত শত কোটি টাকার খেলা, সেটা এখন হাজারে। এটা শুধু তারেকই বলে নাই, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ভাই আমার সাথে লাইভে এসে বলেছেন, যারা থাকতো মেসে চলতো বাসে, তিনিও এই অভিযোগ করেছেন। তারা আজকে শত হাজার কোটি টাকা, শত কোটি টাকা। এখন আপনি যে 500 টাকা যার পকেটে থাকতো না, তাকে আপনি 5000 কোটি টাকার ইয়ে দিচ্ছেন। আপনি ওই যে ছেলেটা, ওই যে মুংলা, কি জন্য নাম, আরে মুংলা মাসুদ, ওই যে সমুদ্রের মধ্যে যে ছেলে, হাসান মাসুদ, না হাসান না, ওর নাম হলো কি মাসুদ, যাই হোক, ওই তো এই ছেলেটা, ও হচ্ছে আপনার আসছে সন্দ্বীপ থেকে, ওর বাবার ঘরে এটা চাল নেই, ও নিজে বলেছে। কয় ভাই বোনের, ও নিজে টকশোতে বলেছে আমার ভাই বোনকে খাওয়ানোর পয়সা আমার ছিল। সে দেখবেন এনসিপি যে ওই যে অফিসটা ভাড়া করেছে বাংলা মোটরে, ওখানে মাঝে মাঝে নামে, তার আবার ছবি ফেসবুকে দেয়। তো সেই গাড়ি থেকে নামে, একটা নোয়া খুব দামি গাড়ি, যেটা অটো গ্লাস খোলে টোলে একা খোলে, সেই গ্লাসের গাড়িতে চড়ে সে নামে। এরপরে যে স্টাইলে হাঁটে, মনে হয় যে তার দাদার দাদা বা তারও দাদা বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিল। তারপরে এই যে আপনার সার্ভিস আলম, যে ছেলেটা, হ্যাঁ, তারাই আমার সবচেয়ে বড় গাদ্দার মনে হয় এ যুগের, বড় মির্জাফর, বড় মুস্তাক মনে হয়, যে 100 গাড়ি নিয়ে, এটা মির্জা ফখরুল বলেছে যে আমি 100 গাড়ি তো দূরের কথা, একটা গাড়ি নিয়ে ঠাকুরগাঁ যেতে পারি না, সে 100 গাড়ি নিয়ে পঞ্চগড়ায় গেছে। হ্যাঁ, সে তো বলেছে যে তার দাদার নাকি সম্পত্তি অমুক তমুক ছিল, রেখে গেছে, এমপি ইলেকশন করার সম্পত্তি নাকি দাদা। আচ্ছা, আপনাকে আরেকটা বলেন, শেষ করেন, বলেন একটা প্রশ্ন আছে। এদের দাদারা না, তার আগের দাদারা পর্যন্ত এদের জমিদার ছিল, তো এদের নিয়ে সন্দেহ করে আমাদের লাভ আছে ফরিদ ভাই? আমরা সাপোস মানুষ। জি, আপনার কাছে প্রশ্ন একটা, আমার একজন প্রিয় পছন্দের মানুষ সুদীপ্ত সালাম, যিনি আগে প্রথম আলোতে চাকরি করতেন ফটোগ্রাফার হিসেবে, তিনি অনেক কন্টেন্ট করেন এবং খুব ভালো মানুষ, এখন বোধহয় পত্রিকায় আছেন। তিনি একটা পোস্ট করেছেন, তিনি লিখেছেন, গত 1 অক্টোবর হুমায়ুন ভাইয়ের ছেলে উজ্জ্বলের জন্মদিন ছিল, তিনি সবাইকে নিয়ে গিয়েছিলেন গাজীপুরের গ্রামের বাড়িতে। রাত 11:30টায় পুলিশ তাকে তুলে নিয়ে যায়। প্রথমে তাকে শেখ হাসিনার সঙ্গে তার একটি ছবি দেখানো হয়, তারপর বলা হয় চলেন থানায় শ্রীপুর। তাহলে শেখ হাসিনার সাথে একটা মানুষের ছবি, হুমায়ুন কবির হচ্ছেন একজন প্রকাশক, তাকে, এবং প্রকাশক সংগঠনের সম্ভবত তিনি নেতাও, তাকে তুলে নিয়ে গেলে, একজন শেখ হাসিনার সাথে ছবি থাকলে তুলে নিয়ে যাবে, এটা কি? তাহলে তো বাংলাদেশ, তাহলে মির্জা ফখরুলকে তুলে নিয়ে যেতে হবে, তাহলে তো ভিপি নূরকেও তুলে নিয়ে যেতে হয়। শেখ হাসিনার সাথে যদি তুলে নিয়ে যেত, সবাই বলেছিল যে বাংলাদেশি নাকি শেখ হাসিনার সরকারের সবচেয়ে স্বৈরাচার, একটা ছবি থাকার কারণে একটা মানুষকে তুলে নিয়ে যাবে, এটা কেমন? এটা আপনি দেখতেছেন? ফরিদ ভাই, আমার জন্মের পর যখন বুঝতে শিখেছি, আমার ঘরে 2টো ছবি আমি দেখেছি, আমার মনে আছে, যতটুকু মনে পড়ে, আমি স্মরণকালের কথা বলছি, যে একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, আর একটা হলো ইন্দিরা গান্ধীর ছবি। এই 2টো ছবি আমার বাড়িতে ছিল, আমি দেখেছি, আমার মনে পড়ে। বড় করে তখন যে পোস্টার
ক্যালেন্ডারের মধ্যে পোস্টার কেনা হতো 5 টাকা বা 2 টাকা দাম, এই দুটো ছবি আমার বাড়িতে আমি দেখেছি। তো আমার এই বড় হওয়া পর্যন্ত, আজকে এই বয়স পর্যন্ত আমি এই ছবি দেখে আসছি যে আমার বাড়িতে বঙ্গবন্ধুর ছবি আছে, নতুন করে শেখ হাসিনার ছবি লাগানো হয়েছিল, প্রধানমন্ত্রীর ছবি, এবং আমার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর একটা ছবি ছিল। আমি ওই 10 মানে ইয়েতে আর কি 10 জানুয়ারি এবার লাস্ট ইলেকশনে যখন উনি নির্বাচিত হলেন, আমি ফুল দিতে গেছিলাম সেই ছবিটা। তো এটা তো আমি যেতেই পারি, দেশের প্রধানমন্ত্রীকে আমি সাধারণ জনগণ হিসেবে কি এটা ফুল দিতে পারি না? সাধারণ জনগণ হিসেবে, এমনকি আপনি সাংবাদিক হিসেবে যেতে পারেন, সাধারণ জনগণ হিসেবে আমি আমার বাড়িতে এই ছবিটা আমার ড্রয়িং রুমে লাগিয়েছিলাম। তো 5 আগস্ট রাতের বেলায় আমার বাড়িতে যে বিএনপি এবং জামাতের লোকজন, ছোট ছোট লোকজন, ছোট ছোট, এই যে আপনার ভাতিজাকুল, এই এই ভাতিজাকুলের যে বলছে যে এই ছবি নামান। আমার বাবা তো স্কুল মাস্টার মানুষ, বয়স হয়ে গেছে 80-র উপরে, তো সে ভয় পেয়ে নামিয়ে রাখছে সব। তো পরে যখন আমাকে অনেকদিন পরে বললো, কারণ আমি তো 5 আগস্টের পরে বাড়ি যাওয়ার সৌভাগ্য নেই আমার, তো আমায় বললাম যে এটা কেন? তা বললো, বাবা যে পরিস্থিতি, ওদেরকে যে অবস্থায় দেখলাম, তাতে আমার কাছে মনে হলো যে এটা রাখাচ্ছে জীবন বাঁচানো ফরজ। তো এই যে আমার মতো, মানে আমি একজন সাংবাদিক মানুষ, আমি তো কোনো রাজনীতির আগে পাছে কাউকে ওভাবে ক্ষতিও করিনি, বা আমার দেশের জন্য কোনো বিষয় নেই। তারপরে আমার মতো একটা মানুষ, তো বঙ্গবন্ধু কন্যার সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি থাকবে না এমন মানুষ তো থাকার কথা না। বঙ্গবন্ধু কন্যা যেখানে সেখানে গেছেন, যার তার সাথে মিশেছেন, উনি তো বঙ্গবন্ধু কন্যা। বঙ্গবন্ধু যেমন বলতেন এ ফরিদ, এ খোকন, উনি তো সেই লেভেলের নেতা। তো উনার সঙ্গে একটা মানুষের ছবি থাকতেই পারে, তার জন্য উনাকে পুলিশ ধরতে হবে। বঙ্গবন্ধুর কন্যা যখন ক্ষমতায় ছিলেন, বা আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, এমন ঘটনা তো ঘটেনি যে জিয়াউর রহমানের ছবি রাখা যাবে না, কোথাও তো ঘোষণা দেওয়া হয়নি। এমন তো ঘটনা ঘটেনি যে আপনার জিয়াউর রহমানের ছবি রাখার অপরাধে কাউকে অ্যারেস্ট করা হয়েছে। কেন বিএনপির অফিসে পুলিশ করেছে না, অভিযান চালিয়েছে? কখনো বেগম জিয়া বা জিয়াউর রহমানের ছবির অবমাননা হয়েছে, এর কোনো রেকর্ড আছে? কোথাও ভাঙচুর হয়েছে, রেকর্ড আছে? তো আপনার 5 আগস্ট তারা শুরু করলো যে বঙ্গবন্ধু, এখন সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে কারো ছবি আছে, তার বাপের ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে। কি আজব দেশ! এবং একজন পাবলিশার কোনো কারণে হয়তো একটা বই ছেপেছে বা কোনো একটা সুযোগ পেয়েছে, একটা ফুল প্রধানমন্ত্রীকে দিতে পারেন, বা তার সামনে পাশে দাঁড়িয়ে একটা ছবি তুলতে পারেন। তার অপরাধে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে অপরাধ থাকলে তাহলে মির্জা ফখরুল ইসলামকে কেন ধরছে না? উনিও তো সংলাপের নামে 2018 সালে বিভিন্নর তো পায়ে সালাম করে আম্মা ডেকে আসছে, তাকে তো 2008 সালের আগে উনিও তো ফুল দিয়ে এসছে। ওই যে সংলাপের নামে গেছিল, মনে আছে? ফুল নিয়ে গেছিল তো। এই যে তারেক রহমান, উনি তো বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেছেন। বঙ্গবন্ধুর মাজারে গেছিলেন না হাওয়া ভবনের লোকজন নিয়ে? এদেরকে ধরতেছে না কেন? নাকি এই ভয়ে তারেক রহমান আসতেছে না, জানি না ফরিদ ভাই। হতে পারে বঙ্গবন্ধুর মাজার জিয়ারতের অপরাধে এয়ারপোর্টে তারেক রহমান অ্যারেস্ট, এমন একটা খবর আমরা শুনতেও পারি। সুতরাং এটা হচ্ছে আপনি যে কথা বলতে, মানে যেটা জানতে চেয়েছেন আমার কাছে, যে ইতিহাসের জঘন্যতম, নৃশংসতম এবং সেরা ডিক্টেটর হচ্ছে এই ইউনূস। এর চেয়ে বড় ডিক্টেটর আর আসেনি বাংলাদেশে। মানে এটা আপনাদের মানে পরিষ্কার কথা যে এত বড় স্বৈরাচার, এত বড় মানে কি বলে যে, মানে এত একটা মোনাফেক, বেঈমান আর পৃথিবীতে আসেনি। এবার আপনাকে বিএনপির নেতা সালাম বলেছেন যে ক্ষমতার লোভে কেউ কেউ ধর্মকে ব্যবহার করেছে। এই কথাটা যখন আওয়ামী লীগ বলেছিল, এই বিএনপি কিন্তু বিরোধিতা করেছে। এখন তো তারাই আওয়ামী লীগের সুরে বলতেছে যে ক্ষমতার লোভে কেউ কেউ ধর্মকে ব্যবহার করছে। এই কথাটা যখন আমরা বলি, তখন আমাদের আওয়ামী লীগের দোষর বলে, আর আওয়ামী লীগের নেতা এটা বললে হিন্দুর সরকার। এই বিষয় যদি একটু আমাদের একটু 2-3 মিনিট একটু বলতেন প্লিজ। এই দেখেন, বাংলাদেশে এখন চলছে ইসলামিক শাসন ব্যবস্থা। বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে আজ পর্যন্ত যত ইসলামীকরণ করা হয়েছে, সেটা করেছে বিএনপি, জামাত সরকার। মাঝখানে এসে হুসাইন মোহাম্মদ এরশাদ কিছু করেছিল। তো এখন 92% ভোট হলো বাংলাদেশের মুসলমানদের, আর 8% সংখ্যালঘুদের ভোট। তার মধ্যে হিন্দু ধরেন 7% বা তার একটু বেশি।
তো হঠাৎ করে দেখবেন মুসলমান ভোটের চেয়ে বেশি আগ্রহ হিন্দু ভোটের জন্য। হঠাৎ করে এটা কিন্তু খেয়াল করবেন যে জামাত পাল্লা দিয়ে হিন্দু সমাবেশ, সনাতনী সমাবেশ করতেছে, পাল্টা আবার কাউন্টার দিচ্ছে বিএনপি। এই যে আজকে আমি একটা পোস্টার দেখলাম ফেসবুকে যে তারেক রহমানের প্রধান অতিথি, তারেক রহমান একটা সমাবেশ চলছে, মানে হচ্ছে সম্মিলন, সেখানে প্রধান অতিথি তারেক রহমান। এই যে আমি একটু দেখাই, যদি আপনি মোবাইলে দেখেন, দেখেছেন তো হিন্দুদের প্রতি হঠাৎ করে তাদের এটা বেড়ে গেল কেন? বিষয় যে এরা তো ধর্মর নামেই রাজনীতিটা করে, এটা বিএনপিও করে, জামাত ইসলামও করে। জামাত ইসলাম একটু বড় কায়দায় করে, বিএনপি একটু রাগ ঢাক করে করে। তো সেই রাগ ঢাকের জায়গা থেকে সালাম সাহেব যেটা বলেছেন সেটা হয়তো কালকে আবার তারেক রহমান বলতে পারে এই কথা ফেরত দেন। হ্যাঁ, কারণ ভোটের তো তাদের দরকার, ভোটের একটা ব্যাপার আছে। কিন্তু আসল ঘটনা হচ্ছে যে এরা আসলে এখন চাইছে দিল্লির সন্তুষ্ট, ঢাকা না দিল্লি, এখন এরা দিল্লি চাইছে। কারণ দিল্লির সন্তুষ্টির জন্য এদের হিন্দু তুষ্ট দরকার। এরা হিন্দুদের দ্বারে যাচ্ছে, হিন্দুদের পায়ে পড়ছে, মা বোনদের তাড়িপালা। সেদিন দেখলাম যে এক সিঁদুর পরা দিদি মিছিল করছে, আমার মার্কা তোমার মার্কা, দাড়িপাল্লা দাড়িপাল্লা। তো আমার মানে দেখেন, ইতিহাসের বাংলাদেশ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা কায়েম হলো ৭১-এ। বঙ্গবন্ধু একটা ধর্মনিরপেক্ষ সংবিধান দিলেন। প্রথম এই সংবিধানের উপর আঘাতটা কে চালালো? প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো সেই জিয়াউর রহমান এখন ধর্মের রাজনীতি ছেড়ে আবার ধর্মনিরপেক্ষতার কথা বললে তার দলের লোকজন তো হবে না। আগে সংশোধন করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে যে আমরা এই ধর্মনিরপেক্ষতার যে জায়গাটি নষ্ট করেছি তার জন্য আমরা ক্ষমা চাই। তারপরে তাদেরকে ধর্মনিরপেক্ষ হতে হবে। আপনি বউ তালাক দিয়ে, হিল্লা বিয়ে না দিয়ে আবার তো ঘরে তুলতে পারেন না। তা আপনি তো মুক্তিযুদ্ধের চেতনাকে সেই ৭৭ সালে আপনি ডিভোর্স করে দিয়েছেন, তালাক দিয়ে দিয়েছেন। তো তাকে আপনি আবার কোন অধিকারে সেই দিকে হাঁটতে চাচ্ছেন? আপনি বরং আপনার স্ট্র্যাটেজিতে থাকেন। কারণ হচ্ছে ফরিদ ভাই একটাই, বাংলাদেশের মানুষ, যে আমি যেটা বললাম শুরুতে, যে মুক্তিযুদ্ধের শক্তি কখনো হারে না, সত্যের শক্তি হারে না। বাংলাদেশের সত্যের শক্তির নাম হচ্ছে মুক্তিযুদ্ধের শক্তি, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। সেই শক্তি তো আপনি হারাতে পারবেন না, এই ভয় তাদের আছে। এই যে সেদিন আপনার ফজলুর রহমানকে তারা ধারণ করতে পারে না, আজকে ভোটের জন্য ফজলুর রহমানকে নমিনেশন দিয়ে দিয়েছে। এই হচ্ছে এদের চরিত্র, এই হচ্ছে এদের চরিত্র। এক মিনিট প্লিজ, আপনাকে এই প্রশ্নটাই আমি করতাম, মানে আমার নেক্সট একটা কোশ্চেন ছিল, আপনি কাকতালীয় ভাবে মিলে যাচ্ছে, এই প্রশ্নটাই করতাম। তাকে কিন্তু ৩ মাসের পদ স্থগিত না, শুধু তার যে কোনো কার্যক্রম এবং সদস্য পদ স্থগিত করে দিয়েছে। আজকে দেখলাম বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবকে নমিনেশন দিয়েছে। মানে এরা আসলে, আপনি ঠিকই বলেছেন যে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি কখনো হারে না, কখনো হারে না। তখন জামাতের চাপে হয়তো তারা এটা করছে, কিন্তু এই মুহূর্তে তাকে বাধ্য হয়েছে। অর্থাৎ মুক্তিযুদ্ধের শক্তি সবচেয়ে বড় শক্তি, কোনো সন্দেহ নেই। ধন্যবাদ আপনাকে এটা মনে করে দেওয়ার জন্য। আরেকটা কথা বলি এবার আপনাকে, সেটা হচ্ছে যে এই যে ধর্মীয়, মানে পাকিস্তানপন্থী এবং ধর্মীয় মৌলবীদের চাপে, ধর্মীয় দলগুলোর চাপে সঙ্গীত শিক্ষক নিয়োগে স্থগিত করে দিল। আমি কিছু বামপন্থীদের ফোন করেছিলাম যে এই ব্যাপারে তাদের প্রতিক্রিয়া কি, তারা আমাকে সঠিক প্রতিক্রিয়া দেয় নাই। কিন্তু এটা যদি আওয়ামী লীগ করতো, ধরেন আওয়ামী লীগ এই মৌলবাদী শক্তির চাপে সঙ্গীত শিক্ষক নিয়োগ বন্ধ করে দিত, এতক্ষণ কিন্তু প্রগ্রেসিভরা এটা বেশি সমালোচনা করতো আওয়ামী লীগের। আবার দেখেন আপনি আবার শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার থাকলে যদি না মানতো, তাইলেও দেখতেন যে এটা নিয়ে সমালোচনা হইতো, এই যে ভারতের পক্ষে এটা করতেছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, সঙ্গীত শিল্পীরা এটা নিয়ে কোনো প্রতিবাদ করতেছে না কেন? এই যে অনেক সঙ্গীত শিল্পী দেখলাম কি সায়ান ফায়ান গায়ান বাঁধনের আইসা গান গাইলো, বিপ্লব ঘোষণা করলো ৫ই আগস্টের পরে। তো এই যে সঙ্গীত শিল্পী যারা শেখ হাসিনাকে স্বৈরাচার বললো, গান গাইলো, তারপর কত অবমাননা করলো, তো এই যে এখন সঙ্গীত শিল্পী, মানে সঙ্গীতের শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে গেল, এখন তো আমরা সায়ানদের কথা শুনি না, এখন তো সেই সকল বিপ্লবী সঙ্গীতের শিক্ষক, সঙ্গীত ব্যক্তিত্ব, তারা এখন গান গায় না কেন মৌলবীদের বিরুদ্ধে? এখন তারা কেন গায়? এই ব্যাপারে যদি আপনি আমাদের কিছু বলতেন। দেখেন, বাংলাদেশে আমি এদেরকে বলি সাংস্কৃতিক বেশ্যা। হ্যাঁ, এরা সাংস্কৃতিক বেশ্যা, এদের প্রতিতা। জানি না আপনার সাথে সব জায়েজ আছে কিনা বলা। তো এই যে আপনার মাইক বোধহয় বন্ধ ভাই, তো এই সাংস্কৃতিক আরপি স্টেশন, আপনার হয়তো বক্তব্যের সাথে দ্বিমত থাকতে পারে, কিন্তু আপনি স্বাধীন, আপনি বলতে পারেন, সমস্যা না। তো এরা হচ্ছে যে
আমি বলি এদেরকে সাংস্কৃতিক পতিতা। এরা দেখেন যুগে যুগে এই যে উপদেষ্টা অপদেষ্টা কি বলে, এই পাগলা উপদেষ্টা যেটা প্রতিবন্ধী, কি যেন নামের মনে থাকে না, আর এই যে ফারুকি হ্যাঁ, এই ফারুকি, তার বউ তিশা, এরা কোন মন্ত্রী, আওয়ামী লীগ সরকারের কোন মন্ত্রীর সঙ্গে এদের ছবি নেই? সংস্কৃত অঙ্গনের কোন সুবিধাটা এরা নেয়নি? এই বাঁধন কাদের ব্লেসিং এ ইন্ডিয়া এসে মুভি করেছে, বাংলাদেশে মুভি করেছে। এই যে আরেকটা ফর্সা করে মেয়ে, এই যে একটা মাতাল ফাতাল বিয়ে করলো, 3-4 নাম্বার বিয়ে করলো, কি যেন নাম ওর, চমক 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 দেখালো যে, এই যে মেয়েটা, এর ইতিহাস দেখেন। কাজী নওশোবা, মানে আমি কিছু নাম বলছি আর কি, এই সায়ান, দেদারসে তারা গান গেয়েছে, যেখানে সেখানে গেছে, তাদের নিয়ে কনসার্ট হয়েছে। প্রত্যেকটা মানুষই সুবিধাভোগী, আওয়ামী লীগের সুবিধাভোগী। যখন আওয়ামী লীগের, তারা তো জানতো, আমরা আওয়ামী লীগের লোকজন জানতো না, আমরা মুক্তিযুদ্ধের শক্তির লোকজন জানতাম না যে আমাদের মানে আওয়ামী লীগের পতন হবে, আমাদের এরকম পরাজয় হবে। কিন্তু এরা জানতো মেটিকুলাস ডিজাইন সফল হবে, কারণ আমাদের ব্যর্থতা রয়েছে। ফরিদ ভাই, এই কথাটি আমি আবারও রিপিট করছি যে এই লাল বিপ্লবীরা জানতো যে বাংলাদেশে মেটিকুলাস ডিজাইন সফল হবে, আমরা ব্যর্থ হব। এটা ওরা জানতো, আমরা জানতাম। হ্যাঁ, আমরা জানতাম না, আমরা বিশ্বাস করতাম কিছু হবে না, কারণ আমাদের মধ্যে তো ওরা ছিল। বাংলাদেশে এই ছাত্র বিপ্লব কখনোই সফল হতো না যদি ওই সাংস্কৃতিক বেশ্যারা আপনার এইভাবে রাস্তায় না নামতো কাপড় খুলে। এই সাংস্কৃতিক বেশ্যারা যখন এই আন্দোলনে নেমেছে, যারা মানে কি বলবো, যে আপনাকেও সেবা দিয়েছে, আমাকেও সেবা দিয়েছে, আপনিও খুশি আমিও খুশি, তো দুপক্ষই ছিল। আমাদের আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আমরা ভেবেছি আমরা আমাদেরও লোক ওদেরও লোক, সুতরাং আমরা ওদেরকে ছেড়ে দিয়েছি এবং ওরা এই কাজটি করার সক্ষমতা পেয়েছে। সুতরাং ওরা এই প্রতিবাদ করবে না। ওদের কাছে ডলার দরকার, ডলার আছে, ডলার পাচ্ছে, দেশে যে কদিন নিউজ আছে ওরা ভালো থাকবে, এটাই ওদের দরকার। ওরা কেন খুঁচাতে যাবে? আমরা অনুষ্ঠানের শেষের দিকে আপনার কাছে শেষ প্রশ্ন করব, 2-1 মিনিটের মধ্যে আপনি খুব সংক্ষিপ্ত ভাবে একটু বলবেন যে আমরা যেটা শিরোনাম দিয়েছি আজকের, প্রিয় দর্শক, আগে আপনাদের উদ্দেশ্যে বলে নিই যে আরপি স্টেশনের নিয়মিত আয়োজন সোজা সপ্তাহ শনিবার ও সোমবারে প্রতিদিন রাত 8টায়। এছাড়াও আরপি স্টেশনের নিয়মিত আয়োজন রয়েছে। আপনারা আমাদের আরপি স্টেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলাম, আছি এবং থাকবো। আমরা জয় বাংলার পক্ষে, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, এই ব্যাপারে আমাদের কোনো আপোষ নেই। যে আমাদের শিরোনাম ছিল আজকে ইউনূসের মেটিকুলাস চক্রান্তকারীদের জন্য বিপদ সংকেত। আপনি কি তাদের জন্য কোনো বিপদ সংকেত দেখতে পাচ্ছেন? তারা তো নির্বাচন করতে চাচ্ছে, কিন্তু আমরা তো শিরোনাম দিয়েছি বিপদ সংকেত তাদের সামনে আসছে। প্লিজ সংক্ষিপ্ত ভাবে বলতেন, আমরা অনুষ্ঠানের একেবারে শেষে। ফরিদ ভাই, বাংলাদেশের যে প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে আছি সেটি 2024 জুলাই আগস্ট যে ষড়যন্ত্রের মাধ্যমে, যে সন্ত্রাসী জঙ্গি হামলার মাধ্যমে বাংলাদেশের দখলদারিত্ব তারা নিয়েছে, সেটা এখন বাংলাদেশের মানুষ পরিষ্কার হয়ে গেছে। বাংলাদেশের সাধারণ মানুষ এটা পরিষ্কার ভাবে বুঝে গেছে। এটা স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত, এইটা সেই সিআইএ এর চক্রান্ত, এটা মানে বিদেশি শক্তির চক্রান্ত, যেটা শেখ হাসিনা বারবার বলার চেষ্টা করেছেন, সেটি বাস্তবায়ন হচ্ছে বাংলাদেশের মাটিতে। তো বাংলাদেশের মানুষের পালস বুঝতে পারেনি তখন তারা, আমেরিকানরা, যেহেতু তাদের হাতে ক্ষমতা ছিল না, সবাই আওয়ামী লীগ ছিল। কিন্তু আওয়ামী লীগ চলে যাওয়ার পরেও যে বাংলাদেশে আওয়ামী লীগ রয়ে গেছে, এটা দেখে তারা নিজেরাও আতঙ্কিত। তারাও এখন সুন্দর পথ খুঁজছে যে এই ডিজাইন বাস্তবায়ন করে বাংলাদেশ বঙ্গীয় ভূখণ্ডে টিকে থাকা যাবে না, যে কারণে তারা পালানোর পথ খুঁজছে, তারা ইন্ডিয়ার সঙ্গে দ্বারস্থ হচ্ছে। এবং আপনাকে আমি বলি যে কেউ কেউ আমেরিকান পক্ষ শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে, যে বাংলাদেশটাকে কিভাবে তারা সেফ এক্সিট নিতে পারে। আগে তো ইউনূস এবং তার এই বাচ্চা কাচ্চা বা ইয়েরা চেষ্টা করতো, এখন স্বয়ং আমেরিকাও চেষ্টা করছে বাংলাদেশ থেকে কিভাবে সেফ এক্সিট নিয়ে যাবে। এবং ভারত, এই যে ঘটনা বাংলাদেশে ঘটেছে, ভারত একটা জিনিস আমি বলি, আমাকে একটু সময় 1 মিনিট বেশি নেব, যে ভারত যদি সত্যি বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতো, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় দেখতো, তাহলে 2024 জুলাই আগস্ট হতো না, ঘটতো না। ভারত বাংলাদেশে একটা বাংলাদেশকে বন্ধুর চোখে দেখে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে তারা বিশ্বাস করে। না হলে 72 সালে ইন্দিরা গান্ধী ভারতীয়, সুতরাং ভারত দখল করতে চাইলে 1972 সালেই বাংলাদেশ দখল করে নিত। সুতরাং ভারত কখনো
চায় না একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র দখল করে নেবে। এদের অন্য অন্য ক্যালকুলেশনও আছে। তো সেখানে সেটা ভারত এগ্রি ছিল না, ভারত কখনোই এগ্রি ছিল না বাংলাদেশে তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হোক। সেটার প্রমাণ এই 1 বছরে আমরা পেয়েছি যে ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো অহেতুক চুক্তি নেই, কোনো বেআইনি চুক্তি নেই, কোনো কিছু নেই। ভারতে ওই আসিফ স্যারের সেই 26 লক্ষ লোক নাই যে চাকরি বাকরির জন্য বাচ্চারা আন্দোলন করছে যে ভারতীয়দের তাড়ালে তারা চাকরি পাবে, তাও পারে নাই, একজনকেও পারে নাই। তো এখানে দাঁড়িয়ে এখন বাংলাদেশে যাকেই হ্রাস করতে হয় না কেন ভারতকে ছাড়া হবে না, কারণ ওই যে চাল তো আনতে হবে দুবাই থেকে, ভারতকে লাগবে। ওই যে বললাম একটু আগে যে 8% ভোটের জন্য 92% ছেড়ে দিয়ে তারা 8%-এর পিছে ছুটছে, এটা বলছে যৌক্তিক কারণ, লজিক। তো এরা আমেরিকাও বুঝে ফেলেছে যে আমরা মাতব্বরি করতে যে তার্কি ফার্কি নিয়ে ওরা কিছু জঙ্গি ফঙ্গি নিয়ে চাইছিল দেশটা অপারেট করতে, এখন দেখছে যে ও তো পারবোই না, বরং আমাদের এম্বাসিতে কোন সময় আগুন লাগাই দিবে বিক্ষুব্ধ পাবে। হ্যাঁ, তো এটা বুঝে গেছে বাঙালিরা ব্রিটিশ পারে নাই, আমরাও পারবো না, সুতরাং আমাদেরও পালাতে হবে। যে কারণে হঠাৎ করে এসেই কিন্তু তারা চুক্তি করে নাই। এত বড় বিরোধ, এত বড় কি বল কূটনৈতিক যুদ্ধ, তার মধ্যে হঠাৎ করে কেউ এসে 10টা চুক্তি করে গেল, সামরিক চুক্তি। এটার পিছনেও কারণ আছে ফরিদ ভাই। সুতরাং এরা আমেরিকা পলাবে, পাকিস্তানিরা পলাবে, জঙ্গি ইউনুস পলাবে, আপনার ভাতিজারা পলাবে, এই যে যাদের কথা বললেন সবাই পলাবে। এদের সামনে ধন্যবাদ আপনাকে। জি জি, অত্যন্ত সুন্দর আলোচনা হলো। এটি বাংলু ল্যান্ড হয়ে গেছে, এটি মূলত পাকিস্তানের একটা অংশ হয়ে গেছে, এবং আইএসআই যেভাবে বাংলাদেশটাকে দখল করে নিয়েছে, এটি কোনোভাবেই আর স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ নেই। আর এটি মূলত আমেরিকা যেভাবে পাকিস্তানি সেনাবাহিনী বা আইএসআই কে অপারেট করে, ঠিক সেভাবেই বাংলাদেশ সেনাবাহিনী এবং এই সরকারকে অপারেট করছে বাংলাদেশে। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে স্বাধীন সার্বভৌমত্ব একটি বাংলাদেশ, যেটি 1971 সালে 30 লক্ষ শহীদের রক্ত, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম, লাখ লাখ মানুষের ঘরবাড়ি হারিয়ে আমরা অর্জন করেছিলাম, এবং তার পরবর্তীতে আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র ব্যবস্থা কায়েম ছিল। সেই রাষ্ট্রটি তার চেতনা ছিল ধর্মনিরপেক্ষতাবাদ, তার চেতনা ছিল সমাজতন্ত্র, গণতন্ত্র। মোটামুটি একটি পৃথিবীর বুকে একটি নতুন দেশ, তার যে নতুন সংবিধান, নতুন যাত্রা, তা দিয়েই কিন্তু দেশটাকে আপনার বিশ্বে নাড়া দিয়েছিল নতুন দেশ হলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং শুধু তাই নয়, আপনি দেখেন যে 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে পদার্পণ করেই প্রথম ইন্দিরা গান্ধীকে বলেছিলেন যে তার ভারতীয় সেনা সরাতে হবে। এবং বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে এত তাড়াতাড়ি যৌথভাবে একটি দেশ স্বাধীনের যুদ্ধ করে কোনো মৈত্রী সেনা চলে যাওয়ার ইতিহাস নেই। সেটা জাতির পিতা করতে পেরেছিলেন। তিনি এটি মানে এত অল্প সময়ে তিনি বাংলাদেশকে এত সুন্দর একটি সংবিধান উপহার দিয়েছিলেন, যে সংবিধানটি পৃথিবীর ইতিহাসে একটা অনন্য সংবিধান। তিনি একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, একটি বৈজ্ঞানিক সমাজতন্ত্র, যেটি সেই পথে তিনি হাঁটছিলেন। তিনি ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেছিলেন। তিনি আধুনিক বাংলাদেশের একটা স্বপ্ন দেখেছিলেন যে বাংলাদেশ হবে এশিয়ার টাইগার। তো বঙ্গবন্ধুকে সে কারণেই কিন্তু 1975 সালের 15ই আগস্ট নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হলো। যে বাংলাদেশে যখন তখন কিসিঞ্জার বলেছিল একটি তলাবিহীন ঝুড়ি, সেই তলাবিহীন ঝুড়িকে বঙ্গবন্ধু যেভাবে উন্নয়নের পথে, মানে কি বলে এটাকে, নজির তৈরি করেছিলেন, সেইটাকে আমেরিকা বা আইএসআই সিআইএ তখন এগোতে দেয়নি। তো 75-এর পরে আমরা যে পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশে, প্রায় 21 বছর বাংলাদেশে মুক্তিযুদ্ধের কথা বলা যায়নি, বঙ্গবন্ধুর কথা বলা যায়নি, বাংলাদেশে মিত্র বাহিনীর কথা বলা যায়নি, বাংলাদেশে ভারতের বন্ধুত্বের কথা বলা যায়নি। নানা ইতিহাস, এবং মুক্তিযুদ্ধের সন্তানদের অবজ্ঞা করা হয়েছে, মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে, নানাভাবে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির কাছে বাংলাদেশটাকে তুলে দেওয়া হয়েছিল। তো সেই সময় যারা সামরিক শাসক ছিল, রাষ্ট্রপ্রধানরা ছিল, তারা কিন্তু
এগুলো করেই আসছে। এবং তারপর দেখেন আবার 2001 সালের পর হাওয়া ভবন তৈরি করে বিএনপি জামাতের যে জোট সরকার, তারা দেশটাকে কিভাবে অস্থিরতা করেছে। বাংলা ভাইয়ের রেকর্ড হয়েছে, জঙ্গিদের রেকর্ড হয়েছে, একযোগে 63টি জেলায় বোমা হামলা হয়েছে বাংলাদেশে, 10 লাখ অস্ত্র উলফার আমরা দেখেছি। আমরা আইএসআই এর ক্যাম্পের সন্ধান পেয়েছি। সাংবাদিক হিসেবে আমার লেখারও সুযোগ হয়েছে, আমার ভালো মনে আছে। তো সেই পরিস্থিতিতে কাটিয়ে 2008 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কন্যা আবার নতুন করে ভাঙা একটি দেশের হাল ধরেন, এবং তিনি তার বাবার মতো দৃঢ় চেতা মনোভাব নিয়ে, একটি সুন্দর স্বপ্ন নিয়ে, বাংলাদেশকে একটি কাঙ্ক্ষিত স্বপ্নে পৌঁছানোর লক্ষ্য নিয়ে তিনি কিন্তু যাত্রা শুরু করিয়েছিলেন 2008 সালে। তো এই যে দীর্ঘ 15 বছর তিনি রাষ্ট্র শাসন করেছেন, তিনি এমন কোন সেক্টর নাই বাংলাদেশে যেখানে তার উন্নয়নের ছোঁয়া লাগেনি। বাংলাদেশে মেগা প্রকল্পগুলো এই 15 বছরেই আমরা দেখেছি। বিদেশিদের সঙ্গে সুসম্পর্ক, মানে বিদেশিদের সাথে চোখে চোখ রেখে একটি স্বাধীন রাষ্ট্র যেভাবে কথা বলতে পারে, সেটি কিন্তু বঙ্গবন্ধু কন্যাই আমাদেরকে সেই সাহস দেখিয়েছেন। এবং তারপরে যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জুলাই আগস্ট অভ্যুত্থান, কথিত ছাত্র অভ্যুত্থানের নামে যে জঙ্গি হামলা বাংলাদেশের বুকে হয়েছে, সেটিও কিন্তু ইতিহাসে একটি নজির ঘটনা। তার মধ্য দিয়ে আমি এটা কি বলি, মূলত আপনি ফরিদ ভাই, আপনি খুব ভালো আলোচক, ভালো বলেন, আমি আপনার সুরেই বলি যে এটি আসলে জঙ্গি সেনা অভ্যুত্থান। এই জুলাই আগস্ট জঙ্গি সেনা অভ্যুত্থান, যেখানে সবচেয়ে বড় বিট্রেয়ার, অনেকেই বলেন না, আওয়ামী লীগের লোকজন বলতে চান না, কিন্তু সত্যি কথাটা হচ্ছে অনেক বড় বিট্রেয়ার, সবচেয়ে বড়, আমরা বলি না বিএনপি, জামাত, হেফাজত বা এই যারা ইসলামী আন্দোলন ফান্দোলন, তারা বলে যে আমরা প্রধান স্টক হোল্ডার, কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশে এই জুলাই আগস্ট আন্দোলনের প্রধান স্টক হোল্ডার হলো বাংলাদেশের জঙ্গি সেনাবাহিনী। তারাই হচ্ছে এই মেটিকুলাস ডিজাইনের প্রধান পার্ট, এবং তারাই এই বাংলাদেশটাকে এই মেটিকুলাস ডিজাইনের মধ্যে ঢুকিয়েছে, যার কারণে ডক্টর ইউনূস বা এই যে আপনার যে ভাতিজারা, আপনার জাতীয় ভাতিজারা, তারা এই সাহসটা পেয়েছে, এই সাহসটা পেয়েছিল, না হলে তারা এটি পেত না। এই সামরিক বাহিনীর উস্কানিতে তাদের একটি রিটায়ার্ড গ্রুপ এবং তাদের মধ্যে অভ্যন্তরে যারা জঙ্গি বানার সঙ্গে সম্পৃক্ত, জঙ্গি মনোভাবে সম্পূর্ণ, তারাই মূলত এই মেটিকুলাস ডিজাইনটি করে। তো আমি এতগুলো আলোচনা এই কারণেই আনলাম ফরিদ ভাই, যে 5 আগস্ট 2024-এ মূলত বাংলাদেশ তার কাঙ্ক্ষিত পথ হারিয়েছে, বাংলাদেশ তার যে লক্ষ্য সেটা হারিয়েছে। সেই লক্ষ্য থেকে নতুন করে যে লক্ষ্যে আমরা আছি সেটা পাকিস্তান পন্থা। পাকিস্তান যেমন সারা পৃথিবীতে ভিক্ষে করে খায়, পাকিস্তান যেমন ভাড়ায় সন্ত্রাসী কার্যকলাপ করে, জঙ্গিপানা করে, পাকিস্তান যেমন নিজের দেশে জঙ্গিবাদ কায়েম করে রেখেছে, পাকিস্তান সেনাবাহিনী যেমন তাদের দেশটা নিয়ন্ত্রণ করে, রাজনীতি নিয়ন্ত্রণ করে, সরকার নিয়ন্ত্রণ করে, ঠিক সেই ধাঁচের একটা রাষ্ট্র ব্যবস্থা 5 আগস্টের পর বাংলাদেশে তৈরি হয়েছে, যেটি মূলত মেটিকুলাস ডিজাইন। কিন্তু ফরিদ ভাই, যে বিপদের সংকেতটি আপনি বলতে চেয়েছেন বা বলার জন্য আমাকে বলেছেন, সেটি হলো যে বাংলাদেশে 1971-এর পর কোনোদিনও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি দীর্ঘস্থায়ী ভাবে হারেনি। সেটা 1975-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পরেও হারেনি, জিয়ার সামরিক শাসনেও হারেনি, এরশাদের স্বৈরা শাসনেও হারেনি, খালেদা জিয়ার জঙ্গি শাসনেও হারেনি, বারবার ঘুরে দাঁড়িয়েছে। সুতরাং এবারও বাংলাদেশে এই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির বিজয় অনিবার্য, এবং সেটি হবেই। তো যেটি হলে যে বিপদ সংকেত এই চক্রান্তকারীদের সামনে চলে এসছে, সেই বিপদ সংকেত কিন্তু আর ঘরোয়া ভাবে নেই, অভ্যন্তরীণ ভাবে নেই ফরিদ ভাই, সেটি আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে গেছে, যেটি আপনি আপনার সূচনাতে বললেন, যে ভারত, আমেরিকা, রাশিয়া, চীন বা যারা